সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ইউনিট 2 এর অন্তর্ভুক্ত পার্ট 2 নিয়ে, যেখানে আমরা অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উদাহরণ সহ দেখে নিব। তাহলে বন্ধুরা চলো আর দেরি না করে লেসনটি শুরু করা যাক। আমাদের প্রথম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি রয়েছে সেটি হলো ডুয়েল, আপন। ডুয়েলের সাথে আপন যুক্ত করে দিয়ে আমরা অর্থ পাচ্ছি আলোচনা করা, কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করা, কোনো একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করা। এই আলোচনা করার জন্য আমরা বলবো ডুয়েলের সাথে আপন, ডুয়েল আপন। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হি ডুয়েলস আপন, হি ডুয়েলস আপন দ্য সাবজেক্ট, সে বিষয়টি নিয়ে আলোচনা করে। হি ডুয়েলস আপন দ্যাট সাবজেক্ট, সে ওই বিষয়টি নিয়ে আলোচনা করে। এর পরের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হলো ডিভ টু। ডিফের সাথে আমরা কি যুক্ত করছি বন্ধুরা? টু। ডিভ টু, যার অর্থ দাঁড়াচ্ছে অনিচ্ছুক। দ্যাট মিনস আনউইলিং, কোনো একটা কাজ করতে আনউইলিং, কোনো একটা জায়গায় যেতে আনউইলিং, কোনো একটা কিছু করতে আমাদের যে অনিচ্ছা রয়েছে সেটা প্রকাশ করার জন্য আমরা বলবো ডিভ টু, ডিভ টু। ফর এক্সাম্পল, দ্য ফাদার ওয়াজ ডিভ টু হিয়ার হিজ সনস ফল্ট। এরকম হয় না যে বাবা তার ছেলের যে অপরাধ রয়েছে বা ফল্ট রয়েছে সেটা শুনতে অনিচ্ছুক, তিনি শুধুমাত্র অপর পক্ষের ফল্ট নিয়ে কথা বলছেন। এইখানে এই যে অনিচ্ছা প্রকাশ করছে সেটার জন্য আমরা বলছি ডিভ এর সাথে টু। নেক্সট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হলো ডাই অফ। বন্ধুরা এখানে তোমরা খুব সতর্কতার সাথে লক্ষ্য করো, ডাই এর সাথে অফ যুক্ত করার কারণে এটির অর্থ দাঁড়াচ্ছে রোগে মরা। ডাইয়ের সাথে অফ যুক্ত করলে আমরা আরেকটি মিনিং পাচ্ছি, সেটি হচ্ছে ক্ষুধার্ত অবস্থা, ক্ষুধা বা তৃষ্ণায় মারা যাওয়ার ক্ষেত্রে আমরা ডাই অফ ব্যবহার করব। তাহলে আমরা ডাইয়ের সাথে অফ যুক্ত করতে পারছি কোথায় কোথায়? যদি রোগে মারা যায় সেক্ষেত্রে আমরা যুক্ত করতে পারছি, যদি তৃষ্ণার্ত হয়ে মারা যায় বা যদি ক্ষুধার্ত হয়ে মারা যায় তাহলে আমরা ডাইয়ের সাথে অফ যুক্ত করতে পারছি। একইভাবে কোনো একটা কারণে যদি মারা যায় তখন কিন্তু আমরা ডাই অফ যুক্ত করব না, রেদার আমাদেরকে বলতে হবে ডাই ফ্রম। তাহলে বন্ধুরা বিষয়টি যদি আমি আরেকবার রিক্যাপ করি, ডাইয়ের সাথে আমরা যদি অফ যুক্ত করি তাহলে কি রোগের কারণে মারা যাচ্ছে, অথবা তৃষ্ণার কারণে যদি মারা যায়, অথবা যদি ক্ষুধার্ত হয়ে মারা যায় তাহলে আমরা অফ যুক্ত করছি। অন্যদিকে আমরা ফ্রম যুক্ত করছি কখন? যদি কোনো একটা কারণে মারা যায় সেক্ষেত্রে আমরা ফ্রম যুক্ত করছি। তাহলে চলো উদাহরণ দেওয়া যাক। উদাহরণ হিসেবে আমরা প্রথম বলছি হি ডাইড অফ ম্যালেরিয়া। ম্যালেরিয়া হচ্ছে একটি রোগ অথবা ইলনেসের কথা আমরা বলতে পারি। দেন দেখো ডাই অফ, ক্ষুধা অথবা তৃষ্ণায় মারা যাওয়া, সেটি হলো হি ডাইড, সে মারা গিয়েছিল, অফ থার্স্ট অথবা হাঙ্গার। থার্স্ট হচ্ছে তৃষ্ণার কথা বোঝাচ্ছে, হাঙ্গার বুঝতেই পারছো ক্ষুধার্ত। তাহলে ক্ষুধা, তৃষ্ণা অথবা রোগের কারণে মারা গেলে সেটাকে আমরা বলছি ডাই অফ। আর ডাই ফ্রম বলছি কোনো একটা কারণে মারা গেলে। ফর এক্সাম্পল, অনেক বেশি খেয়ে ফেলার কারণে, ওভার ইটিং এর কারণে যদি কেউ মারা যায় সেটাকে আমরা বলবো হি ডাইড ফ্রম ওভার ইটিং, সে অতিরিক্ত খাবার গ্রহণ করার ফলে মারা গিয়েছিল। তাহলে বন্ধুরা দেখো, ডাই দিয়ে শুধুমাত্র অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চেঞ্জ করার মাধ্যমে আরও অর্থ চেঞ্জ হয়, সেটা আমরা পরের স্লাইডে দেখে নিচ্ছি। ফর এক্সাম্পল, ডাই ইন। ডাই ইনকে আমরা ব্যবহার করব কখন? যদি যুদ্ধে যে কেউ মারা যায়, যুদ্ধ করতে করতে কেউ মারা যায়, সেক্ষেত্রে আমরা বলবো ডাই ইন। অথবা যদি দরিদ্রতার কারণে বা দারিদ্র্যের কারণে কেউ মারা যায় সেখানে আমরা বলবো ডাই ইন। আমি আবারও প্রথম থেকে বলছি, ডাই অফ হচ্ছে ক্ষুধা, দেন হচ্ছে তৃষ্ণা, রোগ, আর ডাই ফ্রম হচ্ছে কোনো একটা কারণে মারা গেলে, আর অন্যদিকে ডাই ইন মানে হচ্ছে যুদ্ধে, অথবা যদি এরকম হয় যে দরিদ্রতার কারণে কেউ মারা যায় সেখানে আমরা ডাই ইন ব্যবহার করব। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হি ডাইড ইন ব্যাটেল অর পভার্টি। অন্যদিকে দেখো ডাই থ্রু এর মানে হলো অবহেলায় মারা যাওয়া। ফর এক্সাম্পল, হি ডাইড থ্রু নেগলিজেন্স, অথবা দ্য ম্যান ডাইড থ্রু নেগলিজেন্স, অবহেলার কারণে ওই ব্যক্তিটি, ওই মানুষটি মারা গিয়েছিল। তাহলে বন্ধুরা বুঝতে পারছো তো, ডাই ইন, ডাই ফ্রম, ডাই অফ কোনটা কোন জায়গায় ব্যবহার হবে। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে কোনটার অর্থ কি এবং কোনটার সাথে কোনটা ব্যবহৃত হচ্ছে। তারপরের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হলো ডেভিয়েট ফ্রম। ডেভিয়েটের সাথে ফ্রম যুক্ত করলে আমরা অর্থ পাচ্ছি চ্যুত হওয়া, কোনো একটা আদর্শ থেকে, কোনো একটা স্থান থেকে, অবস্থান থেকে বিচ্যুত হওয়া বা চ্যুত হওয়ার ক্ষেত্রে আমরা বলছি ডেভিয়েট ফ্রম। ফর এক্সাম্পল, আই ক্যানট ডেভিয়েট ফ্রম ট্রুথ। আমি আমার সত্য যে অবস্থান, আমি যে অবস্থানে আছি বা সত্যের পথে আছি সেইখান থেকে আমি বিচ্যুত হতে পারবো না। ডেভিয়েট ফ্রম, ডেভিয়েট ফ্রম। দ্য নেক্সট ওয়ান ইজ
ডিভয়েড অফ মানে হলো কোনো একটা বিষয় বর্জিত বা কোনো একটা বিষয় হীন। ফর এক্সাম্পল, দ্য স্টোরি ইজ অথবা ইউর স্টোরি ইজ ডিভয়েড অফ ট্রুথ। তোমার গল্পটি সত্য বর্জিত। ডিভয়েডের সাথে আমরা কি ব্যবহার করছি? অফ ব্যবহার করছি। দ্য নেক্সট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইজ ডিভোট টু। ডিভোট টু মানে হচ্ছে নিয়োজিত করা, কোনো একটা বিষয়ের ক্ষেত্রে নিয়োজিত করা, কোনো একটা কাজে নিজেকে নিয়োজিত করা। এই নিয়োজিত করার ক্ষেত্রে আমরা বলছি ডিভোট টু। ডিভোট টু উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিভোট সাম টাইম টু সে ইউর প্রেয়ার এভরি ডে। ডিভোটের সাথে আমরা এখানে টু ব্যবহার করছি। তোমাদের উচিত, আমাদের সকলের উচিত ডেইলি প্রার্থনা করার জন্য কিছু সময় বা নির্দিষ্ট পরিমাণ সময় নিয়োজিত করা। আমাদের পরবর্তী অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হলো ডিফিডেন্ট অফ। ডিফিডেন্টের সাথে আমরা অফ ব্যবহার করছি এবং এর অর্থ দাঁড়াচ্ছে সন্দিগ্ন, কোনো একটা বিষয়ে সন্দিগ্ন, কোনো একটা ব্যাপারে সন্দিগ্ন, সেটাকে আমরা বলছি ডিফিডেন্ট অফ। ফর এক্সাম্পল, আই অ্যাম ডিফিডেন্ট অফ সাকসেস। আমি আমার যে সফলতা বা সফলতার ব্যাপারে আমি সন্দিগ্ন। দ্য নেক্সট ওয়ান ইজ ডিসপোজ অফ। ডিসপোজ অফের মানে হচ্ছে সুসম্পন্ন করা, কোনো একটি কাজ সুসম্পন্ন করা, কোনো একটি অ্যাপয়েন্টমেন্ট সুসম্পন্ন করা বা কোনো একটি কর্ম সুসম্পন্ন করা। এর আমরা কি বলছি? ডিসপোজ অফ। ডিসপোজের সাথে আমরা অফ ব্যবহার করছি। ফর এক্সাম্পল, লেট আস ডিসপোজ অফ আওয়ার অ্যাসাইনমেন্ট, লেট আস ডিসপোজ অফ আওয়ার ওয়ার্ক। ডিসপোজের সাথে অফ ব্যবহার হবে। দেন ডিসগ্রেস টু। ডিসগ্রেস টু অর্থ হচ্ছে অপমান। ডিসগ্রেস টু মানে অপমান। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, হি হ্যাজ ব্রট ডিসগ্রেস টু হিজ ফ্যামিলি বাই স্টিলিং। চুরি করার কারণে বা তার যে কুকর্ম রয়েছে, অপকর্মের কারণে সে তার পরিবারের জন্য অপমান বয়ে এনেছে, তার চুরি করার কারণে বা কোন একটা খারাপ কাজ করার কারণে। এখানে আমরা ডিসগ্রেসের সাথে টু ব্যবহার করছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে। আমাদের পরবর্তী অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হলো ফন্ডনেস ফর। ফন্ডনেসের সাথে আমরা কি যুক্ত করছি বন্ধুরা? ফর ব্যবহার করছি, যার অর্থ দাঁড়াচ্ছে শখ। কোনো একটা বিষয়ে আমার শখ রয়েছে বা এটি হচ্ছে আমার শখের অন্তর্ভুক্ত, অথবা আমার ফ্যামিলি থেকে এই বিষয়টা আমি ছোটকাল থেকে দেখে আসছি, তাই এটি আমার শখের অন্তর্ভুক্ত। এই শখ বোঝানোর জন্য আমরা বলছি ফন্ডনেস ফর। ফন্ডনেস ফর। উদাহরণটি তোমরা একবার দেখে নাও যে মিউজিক ইজ অ্যান ইন্টাগ্রাল পার্ট অফ আওয়ার ফ্যামিলি। আমাদের পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ বা অপরিহার্য অংশ হচ্ছে মিউজিক। সো খুব স্বাভাবিকভাবেই মিউজিক আমার শখের মধ্যে পড়বে। সো মাই ফন্ডনেস for music is inherent. Inherent. Inherent মানে খুবই স্বাভাবিক, নিতান্তই স্বাভাবিক বিষয়। দেন প্রিজুডিস এগেইনস্ট। প্রিজুডিস এগেইনস্ট অর্থ হচ্ছে বিরোধিতা করা। প্রিজুডিসের সাথে আমরা কি ব্যবহার করছি? এগেইনস্ট ব্যবহার করছি। বিরোধিতা, দুটি দলের মধ্যে বিরোধিতা হতে পারে, দুজন ব্যক্তির মাঝখানে বিরোধিতা হতে পারে। যে কোনো ধরনের বিরোধিতার জন্য আমরা বলছি প্রিজুডিস এগেইনস্ট। ফর এক্সাম্পল, the two brothers have prejudice against each other. পরস্পরের মধ্যে তাদের বিরোধিতা রয়েছে। আমাদের পরবর্তী অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হলো টেক অফ। টেক অফ মানে হচ্ছে উড্ডয়ন করা। ফর এক্সাম্পল, আমরা দেখে থাকি যে এয়ারপ্লেন কি করে? এয়ারপোর্ট থেকে এভাবে উড্ডয়ন করে, আস্তে 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 উপরের দিকে উঠে যায়। এই উঠাকে আমরা বলছি টেক অফ। সো দ্য প্লেন হ্যাজ টেকেন অফ স্মুথলি। স্মুথলি যখন উড্ডয়ন করছে সেটাকে আমরা বলছি টেক অফ। টেকের সাথে আমরা অফ যুক্ত করার কারণে মিনিং দাঁড়াচ্ছে কি বন্ধুরা? উড্ডয়ন করা। দ্য নেক্সট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইজ ক্লেম অন। ক্লেম অন মানে হচ্ছে দাবি। যেমন এই বিষয়ে আমার দাবি রয়েছে, বা ওই একটা বিষয় সম্পর্কে সে দাবি তুলেছিল, বা দাবি করার ক্ষেত্রে আমরা ক্লেমের সাথে অন যুক্ত করছি। ক্লেম অন। ফর এক্সাম্পল, দ্য প্রিন্স সেট আপ আ ক্লেম অন the throne even though his father was still alive. রাজা মারা যাওয়ার পরে হচ্ছে সিংহাসন কার কাছে চলে যায়? রাজপুত্রের কাছে। কিন্তু বাবা জীবিত থাকা সত্ত্বেও সেই প্রিন্স বা রাজপুত্র ক্লেম করেছিল কি ব্যাপারে? সিংহাসন পাওয়ার ব্যাপারে বা সিংহাসনের ব্যাপারে। এখানে ক্লেম অন দিয়ে মূলত দাবি করাকে বোঝাচ্ছে। আমাদের পরবর্তী অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হলো গ্রিফ অ্যাট। গ্রিফের সাথে আমরা যুক্ত করছি অ্যাট, যার অর্থ হচ্ছে শোক। একটা অ্যাক্সিডেন্টের কারণে বা একটা দুর্ঘটনার কারণে বা কারো মৃত্যুর সংবাদ শুনে আমরা শোক প্রকাশ করে থাকি, সেটাকে আমরা বলছি গ্রিফ অ্যাট। গ্রিফ অ্যাট। ফর এক্সাম্পল, শি ফেল্ট এক্সট্রিম গ্রিফ অ্যাট হার সানস অ্যাক্সিডেন্ট। তার ছেলের বা তার সন্তানের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটার জন্য তিনি খুব শোক
প্রকাশ করেছিলেন বা খুবই শোকার্ত হয়েছিলেন। আমাদের পরবর্তী অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হলো ভিকটিম অফ। ভিকটিম এর সাথে আমরা কি যুক্ত করছি বন্ধুরা? অফ যুক্ত করছি, যার অর্থ দাঁড়াচ্ছে শিকার আই মিন ভিকটিম অফ, কোনো একটা দুর্ঘটনার শিকার, কোনো একটা নির্যাতনের শিকার, কোনো একটা হ্যারাসমেন্টের শিকার বা কোনো একটা বিষয়ের ভিকটিম হলে আমরা সেটাকে বলছি ভিকটিম অফ। ভিকটিম অফ। ফর এক্সাম্পল, হি ইজ আ ভিকটিম অফ ওয়ার্কপ্লেস হ্যারাসমেন্ট। ভিকটিমের সাথে আমরা অফ যুক্ত করছি। ওয়ার্কপ্লেসে অনেক ধরনের হ্যারাসমেন্ট হয়ে থাকে, অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয়। সো সে হচ্ছে যে কোনো একটা কাইন্ড অফ হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, এই জন্য আমরা তাকে বলছি হি ইজ আ ভিকটিম of workplace harassment. Our next appropriate preposition is confidence in. Confidence in মানে হচ্ছে আস্থা, কোনো একটা বিষয়ের উপর আস্থা, কোনো একজন ব্যক্তির উপর আস্থা। ফর এক্সাম্পল, তোমার উপর আমার আস্থা রয়েছে, সেটা বোঝানোর জন্য আমি বলবো কনফিডেন্স ইন। কনফিডেন্স ইন। ফর এক্সাম্পল, আই হোপ, আমি আশা করছি, ইউ উইল জাস্টিফাই মাই কনফিডেন্স ইন ইউ। তুমি আমার কনফিডেন্স, তোমার উপর আমার কনফিডেন্সের সত্যতা যাচাই করবে। আর নেক্সট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইজ কন্ট্রোল ওভার। কন্ট্রোলের পর আমরা ওভার যুক্ত করছি কি করার জন্য? নিয়ন্ত্রণের ক্ষেত্রে। ফর এক্সাম্পল, এই বিষয়ে আমার নিয়ন্ত্রণ রয়েছে অথবা আমার নিয়ন্ত্রণ নেই, নো কন্ট্রোল ওভার আমি বলতে পারি। কন্ট্রোলের সাথে ওভার যুক্ত করে কোনো একটা নিয়ন্ত্রণ বোঝাচ্ছে। মিস হাসিনা হ্যাজ নো কন্ট্রোল ওভার দ্য ক্লাস। নো কন্ট্রোল ওভার দ্য ক্লাস। ফর এক্সাম্পল, একজন টিচার হিসেবে সবারই কিন্তু ক্লাসের স্টুডেন্টদের উপর কন্ট্রোল থাকে আর নিয়ন্ত্রণ থাকে। সো অনেক সময় স্টুডেন্টরা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সো সেই বিষয়টিকে আমরা বোঝানোর জন্য বলতে পারি নো কন্ট্রোল ওভার অথবা হ্যাজ কন্ট্রোল ওভার সামথিং। অথবা এটা ক্লাস হতে পারে, কোনো একটা টিম হতে পারে, কোনো একটা বিষয় হতে পারে। মোট কথা হচ্ছে নিয়ন্ত্রণ থাকা বা না থাকার ক্ষেত্রে আমরা কন্ট্রোল ওভার বলবো, নো কন্ট্রোল ওভার বলবো। আমাদের পরবর্তী অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হলো চার্জ অফ। চার্জের সাথে আমরা কি যুক্ত করছি বন্ধুরা? অফ যুক্ত করছি, যার অর্থ দাঁড়াচ্ছে অভিযোগ। তোমার ব্যাপারে এই অভিযোগটি আনা হয়েছে বা তাকে এই বিষয়ে অভিযুক্ত করা হয়েছে, তার বিরুদ্ধে এই অভিযোগটি আনা হয়েছে। এই যে অভিযোগের ক্ষেত্রে আমরা বলছি চার্জ অফ। চার্জ অফ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হিসেবে আমরা ব্যবহার করছি অফকে। ফর এক্সাম্পল, আ চার্জ অফ লার্সেনি ওয়াজ ব্রট এগেইনস্ট হিম। তার ব্যাপারে চুরির অভিযোগ আনা হয়েছিল, তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছিল। আমাদের পরবর্তী অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হলো ইনফেস্টেড উইথ। ইনফেস্টেড উইথ অর্থ হচ্ছে আক্রান্ত, কোনো একটি বিষয় দ্বারা আক্রান্ত, কোনো একটি সমস্যা দ্বারা জর্জরিত বা কোনো একটি কিছু দ্বারা আক্রান্ত, আমরা সেটাকে বলছি ইনফেস্টেড উইথ। ইনফেস্টেড উইথ। ফর এক্সাম্পল, দ্য হাউস ইজ ইনফেস্টেড উইথ র্যাটস। এরকম হয় না যে একটি পরিত্যক্ত বাড়ি অনেক ইঁদুর দ্বারা আক্রান্ত, বা এরকম হয় না যে একটি রুমের মধ্যে তেলাপোকা একদম অ্যাটাক করে, পুরো রুমের মধ্যে অনেক তেলাপোকা থাকে। সেক্ষেত্রে আমরা বলতে পারি এইরকম, দ্য রুম ইজ, এটাও কিন্তু আমরা বলতে পারি দ্য রুম ইজ ইনফেস্টেড উইথ। ইনফেস্টের সাথে আমরা কি ব্যবহার করছি বন্ধুরা? উইথ ব্যবহার করছি। যদি বলি তেলাপোকা তাহলে কি বলবো? cockroaches. Cockroaches. The room is infested with cockroaches. Our next appropriate preposition is overwhelm. Overwhelmed এর সাথে আমরা ব্যবহার করছি with. Overwhelmed with মানে হচ্ছে ভারাক্রান্ত, কোনো একটি বিষয়ে চাপিয়ে দেওয়ার কারণে অনেক সময় হয় না মানুষ ভারাক্রান্ত হয়ে যায়, সেটিকে আমরা বলবো overwhelmed with. Overwhelmed with. For example, she was overwhelmed with the huge amount of work assigned to her. তাকে যে অ্যাসাইন্ড করা হয়েছিল অনেকগুলো কাজের জন্য, সেটার জন্য তিনি ভারাক্রান্ত হয়ে গিয়েছিলেন। Our last appropriate preposition is owing to. owing এর সাথে আমরা ব্যবহার করছি কি? to, কারণে। due to, owing to, এগুলো কিন্তু সিনোনিমাস, কোনো একটি বিষয়ের কারণে। because of, এটাও আমরা বলতে পারি, কিন্তু owing এর সাথে আমরা to ব্যবহার করব appropriate preposition হিসেবে। owing to his careless driving, তার অমনোযোগী বা অসতর্ক ড্রাইভিংয়ের কারণে উই হ্যাড আ ব্যাড অ্যাক্সিডেন্ট, আমাদেরকে একটি খারাপ অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হচ্ছিল বা হয়েছিল। হোয়াট এভার। তো বন্ধুরা, এই ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা। আমরা সহজ সহজ উদাহরণ দেওয়ার মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে তোমাদেরকে এই বিষয়গুলো মনে রাখতে হবে। তোমরা যত বেশি এগুলো চর্চা করবে, মুখস্থ করবে, বারবার বলবে, খাতায় লিখবে, ততই তোমরা মনে রাখতে পারবে। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে তোমরা নির্দিষ্ট কোনো বাধা ধরা রুলস মুখস্থ করে সেগুলো মনে রাখতে পারবে না। রাদার তোমাদেরকে সেগুলো অনেক বেশি পড়তে হবে, অনেক বেশি চর্চা করতে হবে। আর উদাহরণগুলো মনে রাখার মাধ্যমেই তোমরা সেগুলো স্মৃতি পড়ে ধরে রাখার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে,
সুস্থ থাকবে। আর এই বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কনফিউশন থাকে, আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। নেক্সট দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।